সবাইকে আবারও আমন্ত্রণ এই বিরতির পরে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি আমাদের এই অনুষ্ঠান আয়ন টিভিতে। আর আপনারা এই অনুষ্ঠান আয়ন টিভি স্কাই 7-2-তে দেখছেন। প্রতি শুক্রবারে আমাদের অনুষ্ঠান হয় সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। আর আমি ডাক্তার রুবেল সাজিদ সবসময় আপনাদের সঙ্গে থাকি। তবে আজকে আমার সঙ্গে গেস্ট আছেন, যারা বিরতির আগে থেকে অনুষ্ঠান দেখছেন তারা অলরেডি আমাদের গেস্টকে চিনে গেছেন। তবে গেস্টের সঙ্গে আমি আবারও পরিচয় করিয়ে দিচ্ছি বিরতির পরে। আমাদের ডক্টর মাহমুদুর রহমান, এক্স কনসালটেন্ট অপথলমোলজি। আমরা আজকে যেহেতু আমি প্রায়শই বলে থাকি যখন আমার কোনো রোগ নিয়ে কথা বলি বা ডায়াবেটিস নিয়ে বিশেষ করে কথা বলার সময় আমি প্রায়শই আপনাদেরকে বলেছি যে চোখের খেয়াল রাখা, চোখের পাওয়ারটা কমতে পারে বা বাড়তে পারে। তারপরে যেমন আমি কথা বলতাম যে আমরা কেন চোখ এক বছর পরে পরে দেখানোর জন্য NHS থেকে এগুলো নিয়ে কিন্তু মাহমুদ ভাই কিন্তু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে আজকে যোগ দিতে পেরেছেন। আমরা অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি বা ইনফরমেশন আমরা আমাদের যারা দর্শক আছেন তাদেরকে দিতে পারছি। তো দর্শক মণ্ডলী, এখানে আপনারা যারা আমাদেরকে ইমেল করেন বা ইমেল যেগুলো আপনারা করেন সেখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নগুলো হয় কি ব্যাপার যে আপনারা যদি একটু শুধু প্রশ্নগুলো করে যদি লিখে যদি দেন, বিশেষ কিছু লিখবেন না, শুধু প্রশ্নগুলো লিখে দেবেন আমাদেরকে, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়, কারণ সর্ট আউটে তাহলে সমস্যাটা আমাদের কম হয়। তো আমাদের এখানে যেমন আরও কিছু প্রশ্ন ছিল, যেমন সেদিন আমি যেমন বলছিলাম যে অনেকে যেমন প্রশ্ন করেছে আমাকে যে আমি ডায়াবেটিসের বাজারে যে মেশিনগুলো, ডায়াবেটিসের না মানে ব্লাড প্রেশারের যে মেশিনগুলো কেনার কথা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গত অনুষ্ঠানগুলোতে, যে বাজারে এগুলো পাওয়া যায়, কোনটা কিনবো, কোন কোম্পানি কিনবো। আসলে ব্যাপার হচ্ছে কোম্পানির বিষয়টা আমাদের বলা ঠিক না, তবে যে কোনো ভালো ফার্মাসিতে গেলে আপনি তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু জানতে পারেন যে যেহেতু তারা যেগুলো বিক্রি করে সাধারণত এগুলো একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে এই ব্লাড প্রেশার মেশিনগুলো। কারণ ব্লাড প্রেশার মেশিনগুলোতে আমি যেটা বলেছি, শুধু একটাই জিনিস আমি ফলো করতে বলেছি, যে বাজারের যে ডায়াবেটিস মেশিন ব্লাড প্রেশারের মেশিনগুলো থাকে, এগুলো মেশিন যখন ব্যবহার করবেন, আমি দেখিয়েছিলাম যে আমি মেশিন নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রথমবারের যে রিডিংটা, এই রিডিংটা আপনারা গ্রহণ করেন না, আপনার দ্বিতীয়বারে যে রিডিংটা আসবে এই রিডিংটাকে একটা গ্রহণযোগ্য রিডিং বলে আপনারা ধরে নেবেন এবং এটা লিখে রাখবেন। আর একটা যে জিনিসটা বলেছিলাম যে প্রশ্ন করেছে যে স্টেথোস্কোপের কাজ, আসলে স্টেথোস্কোপের কাজ বাসাতে আপনাদের শেখার দরকার নেই, এটা হলো ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনিশিয়ানদের জন্য প্রযোজ্য, এটা বাসাতে কারো প্রয়োজন। আমি দেখিয়েছিলাম এই জন্য যে অনেকে প্রশ্ন করে যে ডাক্তার কেন স্টেথো ইউজ করে, হোয়াট ইজ দ্য বেনিফিট, এরকম অনেক রকমের কিছু প্রশ্ন থেকে থাকে। আমি জানি যে হ্যাঁ, আপনাদের কিউরিওসিটির জন্য আপনারা জানতে চান যে আসলে একটা ডাক্তারের কাছে গেলাম, জিপির কাছে গেলাম, আমাকে কানের মধ্যে একটা মেশিন লাগাই দিল, আমাকে ফু দিতে বলে, এরকম ছোটোখাটো অনেক প্রশ্ন কিন্তু আমাদেরকে করে ভাইয়া, ঠিক আছে? তো যেগুলো ব্যাপার হচ্ছে যে আমি এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কেন করা হয়, যে কীভাবে আসছে, কেন করা হয়, কেন আমি এই জন্য গেলাম, আমাকে এই কাজটা করতে বললো ডাক্তার। তো আসলে এগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মানে ইকুইপমেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যে এগুলোতে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা ডাক্তার আপনাকে ডিসিশনটা নেয়, যেটাকে আমরা ডায়াগনোসিস বলি, যেটাকে আর কি, যে কী হতে পারে, মানে কোন পথে ট্রিটমেন্টটা যাবে, ট্রিটমেন্টটা কোনভাবে দেওয়া হবে, এগুলো নিয়ে প্রশ্ন করা হয়। তবে আমার যেটা মতামত, যে আপনাদের এই ব্লাড প্রেশার মেশিন বাড়িতে ইউজের জন্য ইলেকট্রনিকগুলো কেনার কথা আমি বলেছি, এবং সেই ইলেকট্রনিক কেনার কথা বলছি, মানে আপনারা কেনেন আমি জানি, তবে আমি বলবো একটু ভালো ব্র্যান্ড দেখে, ভালো দেখে যেগুলো কাজ করে। এখানে দামের বিষয়টা আমি বলতে পারবো না, তবে এখানে আমাদের লন্ডনে যদি বলি, আমরা সব ফার্মাসিতেই মোটামুটি ভালো ইকুইপমেন্টগুলোয় থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাকে ভালো একটা চয়েস করে দিতে পারবে, যেগুলোতে মোটামুটি অ্যাকুরেট আপনি আপনার ব্লাড প্রেশার, কারণ ব্লাড প্রেশার মেশিনটা বাড়িতে সবারই থাকা প্রয়োজন, কারণ আপনাদের সবার বাড়িতেই মোটামুটি দেখতে গেলে দেখা যায় যে বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন বা নিজেই হয়তো দেখা গেলো যে আফটার 40s, লেট 40সে এসে ব্লাড প্রেশারের সমস্যায় আমরা ভুগি বা ভুগছে আমাদের বাঙালি, বিশেষ করে বাঙালি কমিউনিটিটা, এশিয়ান কমিউনিটিটা যেটা বলবো আর কি, ইন্দো এশিয়ান কমিউনিটিটা। তো সুতরাং এটা থাকাটা খুব ভালো। তো আমি আবার ভাইয়ের কাছে চলে যাই। মাহবুব ভাই, আমি একটু আমার সাথে মানে দর্শকরা যারা আছে তাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এখান থেকে দেখে দেখে, যেহেতু তারা আমাকে প্রশ্ন করে এবং ইমেল করে, আরও আছে, তবে সেগুলো নিয়ে আমি বলবো পরের এপিসোডে কথা। তো আমি একটু চলে যাই। মাহবুব ভাই, আমি যে জিনিসটা আরেকটা জিনিস প্রশ্ন করছিলাম, খুব সাধারণ প্রশ্ন কথা বলতে চাই, আমাদের একটা হেই ফিভার নিয়ে কিছু বলবেন নাকি? কারণ অনেকে দেখবেন বলে হেই ফিভারের কথা বলে, অনেকে বলে তো হেই ফিভার ওষুধ খাচ্ছি, এটা করছি, সেটা, এগুলো জিনিস বলে, এটা সাধারণভাবে যদি এটা মানুষকে ধারণা দিতেন ভাই এটা নিয়ে। ধন্যবাদ দর্শকদের।
আমি ওনার ব্লাড প্রেশারের একটা কথা বলে তো আমি চলে যাব। ব্লাড প্রেশার আমি জীবনে সব রকম ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক এবং লেটেস্ট ইলেকট্রনিক। এবং আমি মার্কেটে যা দেখেছি, আগে তো মেকানিক্যাল বড় বড় ছিল, আমরা পাশে বসে দেখতাম, এটা ভালোই অ্যাকুরেট হইতো। তারপরে আসলো ইলেকট্রনিক, এটাও প্রথম প্রথম একটু 100% অ্যাকুরেট হয় নাই, কিন্তু এখন আমরা দেখেছি তারা রিসার্চ করে বের করেছে অলমোস্ট 100% না হলেও 95% অ্যাকুরেট হয়। তো এখন আরেকটা জিনিস উনি বলেছেন যে আপনারা বলছেন কোনটা, ঠিকই, আপনি যদি দোকানে যান তাহলে ওখানে সাজানো আছে বিভিন্ন, কমপক্ষে যেটা সর্বনিম্ন দাম 10 পাউন্ড, সর্বোচ্চ দাম 150 পাউন্ড। এই ধারণা আমার কাছে 150 পাউন্ডের আছে, 10 পাউন্ডের আছে। কিন্তু 10 পাউন্ডে অসুবিধা হলো যে এটা ক্ষণস্থায়ী এবং খুব ছোট, কিন্তু অনেক সময় এটা অ্যাকুরেট দেয় না। সেই জন্য আপনি যদি মধ্যপন্থী হন, সব কিছুতে মধ্যপন্থী ইজ বেটার। তা আপনি যদি মনে করেন 30, 40, 50 দিয়ে কেনেন, তাহলে আমার মনে হয় সেটা অ্যাকুরেট হবে। এই হলো ওইটা সাজেশন। আর ঠিক মতো বসাইতে হবে। অনেক সময় দেখা যায় যে ফাঁক থেকে যায়, এই কাপটা যে বসায় এই কাপটা ফাঁক থাকে, অথবা আপনি কাপড়ের উপর দিয়ে নেন, কাপড়টা তুলে নেবেন এবং ঠিক মতো ভেনে বসে যাতে, এবং ফাঁক যাতে না থাকে, এইভাবে যদি মাপেন তাহলে ঠিক হবে। আর প্রথমটা অ্যাভয়েড করবেন, আপনি তাড়াতাড়ি এক জায়গায় চলে আসছেন, আসে অমনি ব্লাড প্রেশার মাপবেন তা না। আপনি 5 মিনিট ওয়েট করেন, বসেন, তারপরে শান্ত হন, তারপরে মাপেন। এবং 3টা মাপা বেটার। প্রথমটা ডিসকার্ড করেন, অথবা পরবর্তী 3টা নেন, তার মিন করেন, অথবা পরবর্তী 2টা নেন, তাহলে অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, আমি আসি। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা আপনার প্রশ্ন জবাব বলে নিই যে আমি কিন্তু আমাদের দর্শকদেরকে ভাইয়া বলেছিলাম যে আপনারা বাসাতে মেশিন কিনতে চান, দিস ইজ ভেরি গুড, এটা থাকা ভালো, কিন্তু এখন কিন্তু প্রত্যেকেরই NHS-এর জিপি যে সেন্টারগুলো, এগুলোতে কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু একটা মেশিন কিন্তু বসানো থাকে, এমনকি ফার্মাসিতে পর্যন্ত আছে, তারা ব্লাড প্রেশারের মেশিন কিন্তু বসে এবং কোনো চার্জ করা লাগে কিছু না। আপনি যাবেন, হাতটা ঢুকাবেন, আপনার প্রেশারটা মেপে সেই রেকর্ডটা আপনার জিপির কাছে চলে যাবে, জিপির জার্নালের মধ্যে আপনার চলে যাবে। সুতরাং এটাও কিন্তু খুবই একটা ভালো জিনিস। আপনার যদি মনে হয় যে আপনি লিখে রাখতে ভুল করলেন বা কিছু হলো, বা মনে রাখতে পারছেন না, মনে হলো যে এখন ওটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখলো, দেখার পরে যদি প্রয়োজন মনে করে আপনাকে ডাকবে, তাহলে ডাক্তার আপনাকে একটা টাইম দিবে বা কল দিয়ে আপনার সাথে কথা বলবে বা সময় দিবে, ইয়া করবে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আর যাই না। ভাইয়া জি, আমাদেরকে একটু হে ফিভার নিয়ে কিছু বলবেন ভাই। হে ফিভার অনেকে মনে করে তাই ফিভার বোধহয় হবে, কিন্তু এটা ফিভার না। ফিভার টার্ম আছে বলে যে ফিভার হবে তা না। হে হলো অ্যালার্জি, আর ফিভার হলো ডিসকমফোর্ট। এই অ্যালার্জি ডিসকমফোর্টটা মেইনলি হয় এই সময়ে, যখন সিজনাল চেঞ্জ হয়। এই সিজনাল চেঞ্জে যে কোনো শরীরে 4-5 জায়গায় এফেক্ট করে। একটা হলো চোখ, যেটা আমি আগে বলেছি, যেগুলোকে আমরা অ্যালার্জি কনজাংটিভাইটিস, ভার্নাল কনজাংটিভাইটিস, অ্যাটোপিক কনজাংটিভাইটিস, কেরাটো কনজাংটিভাইটিস, সিক্কা, এগুলো বিভিন্ন নামে বলে থাকি। এটা হে ফিভারের বহিঃপ্রকাশ। এবং চোখ লাল হয়, চোখে পানি পড়ে, চোখে চুলকায়, এই 3টার 2টা থাকবেই। এখন হে ফিভার যদি থাকে তাহলে আর কোথায় হতে পারে? দ্বিতীয় হলো নাকে ক্যাটার, অর্থাৎ পানি পড়ে, নাকে ফুলে যায়, নাকে একটু ডিসকমফোর্ট ফিল করে, প্রায় মনে হয় যে নাকটা ভালো লাগে না, এখানে লাল লাল হয়ে যায়, এইটা চুলকায়, এটা হে ফিভারের একটা সাইন। তারপরে শরীর চুলকায়, শরীর লাল হয়ে যায়, শরীরে ডিসকমফোর্ট ফিল করে, এগুলো হে ফিভারের অংশ। হে ফিভারই হবে এরকম কোনো কথা নেই, তবে কোনো সময় হতে পারে। তো এই হে ফিভারের জন্য আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের বলে হে ফিভার হয়েছে, জিপিতে যায়, ওষুধ দেয়, কাজ হয় না মানে কি? যে অ্যালার্জি যেটা তৈরি হয়, কিসের থেকে হয়, এটা ফাইন্ড আউট না করলে যাবে না। এই জন্য এখন সেন্সিটিভিটি টেস্ট আছে জিপির কাছে 2বার গেলেন, তারপরে 3rd-বারে বলবেন যে আমার এটার টেস্ট করেন যে কোন জিনিসে অ্যালার্জি, তখন সেটা সে করবে। সেটা প্যাসিফিক যদি বের করতে পারে, তাহলে আমাদের হে ফিভারে কন্ট্রোল রাখার সম্ভাবনা বেশি। এই কন্ট্রোলের জন্য আমাদের 3টা উপায়। একটা হলো যে সমস্ত জায়গায় এফেক্ট হয় সেই লোকাল মেডিসিন দিতে হয়। নাকে হলে নাকে ড্রপ দেওয়া হয়, চোখে হলে চোখে ড্রপ দেওয়া হয়, সেন্ট্রাল হলে আমাদের অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়ায়। যদি বেশি চুলকায় বা হয়, কোনো
স্পেসিফিক জায়গায় স্কিনে হয় তাহলে আমাদের অ্যান্টিহিস্টামিন ক্রিম দেওয়া হয়। যদি আরও না যায় তাহলে স্টেরয়েড দেওয়া হয়। এগুলো কিন্তু হে ফিভারের ম্যানেজমেন্ট। আর পাশাপাশি এই যে কতগুলো এনভায়রনমেন্টাল চেঞ্জ, যে সমস্ত জায়গায় প্রচুর বাতাস, এক এক গাছ থেকে আরেক গাছে ধুলায় সেই গাছের পোলেন গ্রেন নিয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় আপনি চুপ করে দাঁড়ায় আছেন বা হাঁটতেছেন, তখন আপনার লাগবে, তখন আপনি রুমাল ব্যবহার করতে পারেন, বেশি ওই সমস্ত উইন্ডি প্লেসে না যেতে পারেন। বিশেষ করে যারা এই গরমের দিনে সমুদ্রের তীরে যায়, সমুদ্রের তীরে গিয়ে তারা ওই উন্মুক্ত বালির ওখানে শুয়ে থাকে, তারপরে বাতাসে ওখানে বসে থাকে, এবং ওখানে যে বাড়ি হোটেল ভাড়া নেয় সে জানলা খোলা রাখে বাতাস পাওয়ার জন্য, এগুলোতে কিন্তু হে ফিভার আসে এবং এই পোলেন গ্রেন আসে হে ফিভার সৃষ্টি করে। তারপরে আপনি যে টাওয়েলটা ব্যবহার করলেন সেটা গরম পানি দিয়ে ধুইতে হবে, সেটার সাথে একবার হে ফিভারের আপনার জার্ম থাকলে আবার সেটা ব্যবহার করলেন তাহলে কিন্তু যাবে না। এই জন্য 2-3 দিন পর পর বেডশিট চেঞ্জ করবেন, ধুয়ে ফেলবেন, টাওয়েল চেঞ্জ করবেন, গরম পানি দিয়ে সাবান দিয়ে ধুবেন, যাতে করে হে ফিভার কন্ট্রোল হয়। আর ভাইয়া আমরা একটু সময় নিই, আমাদের একজন কলার আছে, একটু কলারকে নিয়ে। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই, শফিকুল বাংলা থেকে। ভালো আছেন নি ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি। স্যারকে আমি সালাম দিই। হেই ফিভারের কথা কইছিলা, আমি ধরতাম পারছি যে আমার হেই ফিভার কোনো না, আমি সকালে যদি বাদ করি তা আমার হেই ফিভার হয়ে যাচ্ছে, মানে নাকাতি পানি করে। আচ্ছা আমি স্যারকে জিজ্ঞেস দিতাম স্যার, আমার 97ও থেকে আমার 98 পর্যন্ত 18 মাস রেসপ্রেডন ট্যাবলেট দিছে, কি কারণে দিছে স্যার? এর বাদে 18 মাস বাদে ধরে লোক আমি খবরস্থান থেকে বাঁচি গেছি। আসসালামু আলাইকুম, রেসপ্রেডনটা কিটা? আসলে আপনি যে ট্যাবলেটটা দিয়েছিল সেটা কম্বিনেশন অফ দি খুব সম্ভব অ্যান্টিহিস্টামিন অ্যান্ড স্টেরয়েড। কেননা শুধু সাধারণ হে ফিভারে অনেক দিন দেওয়া হয় না। সাধারণ হে ফিভারে দেওয়া হয় যে যতদিন আপনার অ্যাকুট স্টেজ থাকে ততদিন আপনি খাবেন। যেমন ধরেন যদি আমরা লোরাটিডিন দেই বা জিপি দেয় অথবা অপটিশিয়ান দেয়, তাহলে তারা বলে 2 সপ্তাহ খাবেন, তারপরে ওটা বাদ দিবেন, তারপরে আবার খাবেন। কেননা কন্টিনিউয়াস খেলে ওইটা সেন্সিটিভিটি চলে যায় ওই ওষুধটার, কেননা ওইটা তখন আপনার কাজ করে না। সেই জন্য আমরা কখনোই বলি না যে আপনার এই অ্যান্টি অ্যালার্জিক এতদিন খাবেন। তো ওগুলো নির্ভর করে আপনার ডক্টর যদি এক্সপেরিমেন্ট করে দেখে থাকে যে এই ট্যাবলেট দিলে এই ক্রনিক যে সমস্ত রোগী সেটা ভালো হয়েছে, সেই জন্য আপনার উপরে ওটা প্রয়োগ করা হয়েছে এবং আপনি তাতে ভালো হয়েছেন। কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, সবারই একই ওষুধ একই ডোজে সবসময় এটা হয় না। যেমন স্টেরয়েড ট্যাবলেট যেগুলো দিই আমরা, হাই ডোজ থেকে ট্যাপারিং ডোজে নিয়ে আসি, 70 মিলিগ্রাম 5টা 10টা 20টা 15টা পর্যন্ত স্টার্ট করা হয়, তারপরে আস্তে আস্তে ট্যাপারিং ডোজে আনে 1টা করে, তারপরে হয়তো বাদ দেওয়া হলো। দেখা গেল যে আপনাকে 4 সপ্তাহের চিকিৎসা দেওয়া হয়েছে, এই 4 সপ্তাহের মধ্যেই ওই স্টেরয়েডের কাজ হয়ে গেছে, তখন আবার বন্ধ দিতে হবে। হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ। আমরা আরেকটা কলার আছে, সেই কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো ভাইয়া, আমার ডাক্তারের রেসপ্রেডন ট্যাবলেট দিছিল আমাকে না জিজ্ঞাসা করে, এবং আমি দ্বিতীয়বারের মতো যখন হসপিটালে ভর্তি হই আমি একদম নামাজ 5 ওয়াক্ত পড়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এক্ষেত্রে আমি উত্তরটা দিই আপনাকে। ভাইয়া আপনার কথাটা ঠিকই আছে। এখন সমস্যাটা হচ্ছে কি, যে আপনার জিপি বা যিনি আপনার ডাক্তার, তিনি অ্যাকচুয়ালি তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ভাইয়া যেটা বললেন, আসলে কেউ আপনাকে না দেখে বা কোনো কিছু করে আপনাকে একটা ওষুধের কথা বলতেও পারে না, কোনো ট্রিটমেন্ট আপনার জিপি ছাড়া বা হসপিটাল ছাড়া আপনাকে দিতেও পারে না। তো সেক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার ডাক্তার যিনি জিপি থেকে হোক বা হসপিটাল থেকে, যেখান থেকেই আপনি ওষুধটা পেয়ে থাকেন, অবশ্যই তারা আপনাকে, যেটা ভাইয়া বললেন যে পরীক্ষা নিরীক্ষা করে তার উপরে একটা বেস করে তিনি দেখেছে এটা বেশি কাজ করে, ভালো কাজ করে, যে জন্য আপনাকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি একটু তারতম্য থেকে থাকে, এটা আপনাকে অবশ্যই আপনার জিপির সঙ্গে দেখা করে আবারও
তার সাথে আলোচনা করতে হয়তো তিনি ওষুধটা চেঞ্জ করে দেবেন বা ডোজ চেঞ্জ করতে হতে পারে, কারণ এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান যে আসলে কার উপরে কতটুকু কাজ করলো না করলো। সুতরাং আমি আশা করব যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। জি ভাই, আমরা এই যে হে ফিভারটা নিয়ে কথা বলছিলাম ভাইয়া, বা আমরা সাধারণত হে ফিভার আমরা নর্মালি বলে থাকি, যেটাকে আমরা একটু মেডিকেলি আমরা ইউজ করি অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে ইউজ করি আমরা, তাই না? তো এখন এটার ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য একটা শিডিউল যেমন ধরুন থাকে, যে ডাক্তার একটা কথা বলে দেয় যে এতদিন খাবা বা কিছু, কিন্তু এই হে ফিভারটা সম্পূর্ণ যেতে আসলে কতদিন আনুমানিক সময় লাগতে পারে? কারণ প্রায়শই অনেকে প্রশ্ন করে যে আমাকে তো ওষুধ দিছেই, যেমন এই ভদ্রলোক করলেন, এরকম দিছে কিন্তু আমার তো কাজ করে না। এখন দেখা গেল 1 সপ্তাহ বা ওষুধ খাওয়ার পরে দেখা গেল 2 সপ্তাহ চলে গেছে, তারপরেও যায় না। তো সেরকম ক্ষেত্রে আসলে কতদিন তার মনে হয় যে একটা মানুষের হে ফিভার বা এই অ্যালার্জিক রাইনাইটিস হোক বা যে কোনো কিছু হোক, সেক্ষেত্রে মানুষের কতদিন ওয়েট করা উচিত মনে হয় যে এটা পুরোপুরি হওয়ার জন্য? আমি যে মনে করি আজ পর্যন্ত আমার জানা মতে এক্সেপশনাল কেস ছাড়া হে ফিভার একবারে চলে গেছে এরকম ইতিহাস পাওয়া যায়নি। কী জন্য বলি, যে যখন অ্যাকিউট হয়, অ্যাকিউটের সময় যে ওষুধ দেওয়া হয় সেই অ্যাকিউটটা কন্ট্রোল হয়। দেখা যায় বেশিরভাগ লোকের উইথিন 4 উইকস ওষুধ যদি কন্টিনিউ করে তারপরে একটু কমে, তারপরে আবার সে দেখেন 2-3 সপ্তাহ সে ভালো থাকে, আবার হয়তো হয়। এবং এটা হয় এই সিজনে, সারা বছর হে ফিভার কিন্তু থাকে না। কখনো কখনো মনে করেন যে 1 বছরের মধ্যে 4 মাস হে ফিভার থাকে অ্যাকিউট, আর 8 মাস কিন্তু থাকে না। তো ওই 4 মাসেই রোগীরা অস্থির হয় আর সবসময় বলে যে আমাকে হাঁচি আসে, আমার চোখ লাল হয়ে যায়, আমার নাক দিয়ে পানি পড়ে, আমার শরীর চুলকায়, এগুলো বলে। এবং এগুলো ওইভাবে আবার সে কন্ট্রোলেও থাকে। যে 4 মাস অ্যাকিউট থাকে সেই 4 মাসে সে অস্থির হয়ে যায়, বলে আমার সারা জীবনই আছে। কিন্তু আর যে 8 মাস ভালো থাকলো সেটা কিন্তু বলে না। তো এই জন্য আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি, আমি মেডিসিনেও কাজ করেছি, আমি অপথলমোলজিতে আসার আগে আমি মেডিসিনে কাজ করেছি। আমরা দেখেছি হে ফিভার, তারপরে আমরা ইএনটিতে কাজ করেছি, ইএনটিতেও দেখেছি রাইনাইটিস যেগুলো সেগুলো 2-3 মাসের মধ্যেই কন্ট্রোলে আসে। কন্ট্রোলে আসার পরে রোগী কিন্তু কাউকে বলে না যে আমার কন্ট্রোলে আসছে, কিন্তু ওই 2-3 মাস যে কষ্ট করে তখনই বলে। হ্যাঁ, এইটাই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা মানে যে জিনিসটা দেখা যায় যে হে ফিভার হওয়ার পরে হয়তোবা দেশে একটু বেটার ফিল করছে। যেমন আমি আমার রোগীদেরকে বা দর্শককে সবসময় বলে থাকি যে আপনারা এই যে মাস্কটা এটা ইউজ করার কথা বলি আমি, এই জন্য যে কারণ যখনই সামারটা আসে বা এই যে স্প্রিংটা যখন সময়টা আসে তখন এইটা পোলেনের কারণে বা ডাস্টটা বেশি কাজ, যেটা বললেন আপনি ডাস্টের কারণে, এগুলো কারণে এটা হয়। তো সেক্ষেত্রে আমি তাদেরকে মাস্ক ইউজ করার কথা বলি যে একটু তাহলে একটু অ্যাটলিস্ট আপনি কিছুটা সেফ থাকবেন। 2 নম্বর যে জিনিসটা আসে যে তারা যেমন বলে চোখটা কিন্তু লাল থাকে, তাই না? তখনই তারা বলে যে হ্যাঁ আমার কি আবার কনজাংটিভাইটিস হয়েছে কিনা, আমাকে তো কোনো ওষুধ তো এটার জন্য দিল না, খালি ওষুধ দিল, কিন্তু চোখটা তো লাল আমার 1 মাস ধরে ছিল, তো এরকম কেন? আসলে ব্যাপারটা যদি একটু মানে ইজি বিষয়টা যে একবারে এই চোখের লালটা হয়তো বা যেতে একটু সময় লাগে বা কোনো কিছু, কিন্তু মানুষ একটু উত্তেজিত হয় বা জিজ্ঞেস করার চেষ্টা হয়, হয়তো এটা বলতে পারে না জিপির কাছে, তখন আমাদেরকে প্রশ্ন করে যে আসলে কেন। আর আমরা এই অনুষ্ঠান করছি কিন্তু তাদেরকে এই সমস্ত কেন এগুলো হতে পারে বা কি এগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে বিষয়টা? তো আসলে ভাইয়া যে জিনিসটা বলছিলাম যে এটার ক্ষেত্রে এমন কোনো কিছু কি আছে যে একটা যারা মানে এই পোলেন অ্যালার্জি যাদের আছে বা ধরেন যে মানে এই সমস্ত এই হে ফিভারের জন্য যারা, তাদের কি আসলে চলাফেরার জন্য লাইফস্টাইল চেঞ্জের কোনো কি দরকার আছে? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। যে প্রত্যেক জীবনে আমাদের অসুখ বিসুখের 3টা ধাপ, একটা হলো প্রিভেনশন, একটা হলো ম্যানেজমেন্ট, একটা হলো পোস্ট ম্যানেজমেন্ট পিরিয়ড ফলো আপ। তো আমাদের এই যে হে ফিভার হয়, সেই হে ফিভারের মানুষগুলো যদি বোঝে যে কিসের থেকে হে ফিভারটা হচ্ছে, যেমন আমি বলছি সেন্সিটিভিটি টেস্ট, এই সেন্সিটিভিটি টেস্টে যদি ফাইন্ড আউট করতে পারে তাহলে ওই স্কিন স্পেশালিস্ট স্কিনের জন্য, আয়ের জন্য আই স্পেশালিস্ট। আমাদেরকে একটু শর্টে সারতে হবে যে আমাদের সময় আছে। 3টা কথা বললাম, এরা আপনাকে ম্যানেজমেন্ট দিবে। আর যখন আপনি বারে বারে জিপির কাছে যান যে সাড়ে না, তখন ওই ওষুধই কন্টিনিউশন করে। সেই জন্য নিজেই সতর্ক হতে হবে, নিজেই ধুলাবালির ভিতর যাবেন না, মাস্ক পরবেন, তারপরে ঠান্ডার সময় বাতাসের মধ্যে যাবেন না, সেখানে পরিহার করবেন, তারপরে অ্যালার্জির জিনিস যে সুন্দর খাইলে বাড়ে সেগুলোকে পরিহার করবেন,
তাহলে আপনি দেখবেন হেই ফিভার কন্ট্রোল। অনেক ধন্যবাদ মাহমুদ ভাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শকদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখলেন। সুস্থ থাকুন আয়ন টিভিতে স্কাই 7-2-তে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যাবার আগে আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন আমাদেরকে ইমেইল পাঠাবেন তখন প্লিজ আপনারা খুব শর্টে লেখার চেষ্টা করবেন, কারণ তা না হলে আমাদের পড়ার এত সময় থাকে না। আপনাদের প্রশ্নগুলো ডাইরেক্টলি লিখে দেবেন। তা দেখা হবে আপনাদের সাথে আবারও আগামী অনুষ্ঠানে, আগামী শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 8টা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান